প্রিয় শিক্ষার্থী, আমরা যে চট্টগ্রাম বন্দরের অচল অবস্থা নিয়ে যে ডেইলি স্টার পত্রিকার যে এডিটোরিয়ালটা পড়েছিলাম, এটার হচ্ছে আজকে থার্ড স্টেজটা আমরা ট্রান্সলেট করার চেষ্টা করব। ওকে। ডিউরিং দ্য ফার্স্ট 28 আওয়ার্স অফ এ স্ট্রাইক, ডিউরিং প্রেপোজিশন, যে 28 ঘন্টা ধর্মঘটের সময়ে পর্যন্ত, এই যে সময় বোঝানো হচ্ছে কখন, এটা একটা সময় দ্বারা প্রশ্ন করা হচ্ছে। বাক্যের শুরুতে এখানে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কার্গো ডেলিভারি ফ্রম ইয়ার্ডস থেকে, যে মাঠ থেকে যে কার্গো ডেলিভারি হবে পণ্য, এখানে ডেলিভারি শব্দটা হচ্ছে, এটা একটা নাউন। ডেলিভার থেকে ডেলিভারি করা হয়েছে, ডেলিভার ভার্ব থেকে এখানে নাউন হয়েছে, এটা হচ্ছে দ্য নাউন। এরপরে দেখেন ব্যাসেল মুভমেন্ট টু, ব্যাসেলগুলো যে এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু মুভ করবে, এই যে মুভ থেকে মুভমেন্ট, ভার্ব থেকে নাউন, ম্যান যুক্ত করে নাউন করা হয়েছে। টু অ্যান্ড ফ্রম দ্য ফুড, মানে এক জায়গা থেকে অন্য জায়গায়, বন্দরের দিকে, বন্দর থেকে বা অন্য জায়গায় যে চালিত হবে সেটাও অচল। অ্যান্ড লোডিং, লোড করা বা কার্গোর মধ্যে আবার মাল মানে লোড করা, যেটা অ্যান্ড আনলোডিং, অর্থাৎ লোডিং অ্যান্ড আনলোডিং, দুইটা, মাল তোলা বা মাল বিচ্ছিন্ন করা, দুইটা। অ্যাট দ্য জেটিস, যে জেটিতে, রিমেইন, যেটা হয়েছিল, সাসপেন্ডেড, যেটা একদম বাতিল হয়েছে। এই যে ফুল বাক্যর মধ্যে এখানে আমি প্রথমে একটু বলে রাখি, রিমেইন হচ্ছে এটা একটা লিঙ্ক ইন ভার্ব, এই জন্য লিঙ্ক ইন ভার্বের পর অ্যাডজেক্টিভ হয়, এই জন্য অ্যাডজেক্টিভ হয়েছে। এই রিমেইন হচ্ছে যে মেইন ভার্ব। রিমেইন যদি মেইন ভার্ব হয় তাহলে কার্গো থেকে শুরু করে একদম অতটুকু পর্যন্ত আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। ফুল এই অংশটা পর্যন্ত হচ্ছে যে সাবজেক্ট। খেয়াল করো, লেখার সময় একটা বিষয় লাগবে, একটা ওয়ার্ড শুধু সাবজেক্ট হতে পারে না, বিশাল একটা অংশ সাবজেক্ট হবে। বিশাল একটা অংশ যখন সাবজেক্ট হবে তখন এটাকে আমরা বলবো, আমি আগের অংশের মধ্যে বলেছি সেটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এখানে নাউন ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই দুটা ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ। মানে নাউন ফ্রেজ হচ্ছে যে সচরাচর সাবজেক্টে কি হয়, নাউনই হয়। সাবজেক্ট যেহেতু নাউন হয়, তাহলে আমি সাবজেক্টটাকে যদি আরও অনেক বেশি কিন্তু বাড়াতে চাই, আমাকে নাউন ফ্রেজ গঠন করার বিষয়টা জানতে হবে। বেশিরভাগ কিন্তু, কারণ একটা বাক্য শুরু হয় সাবজেক্ট দিয়ে, তার মানে নাউন ফ্রেজ দিয়ে তো শুরু হচ্ছে। এই কারণে আমি বললাম দ্যাট ইজ ওয়াই নাউন ফ্রেজটা খুবই গুরুত্বপূর্ণ। আর কোনো বাক্যের শুরুতে এখানে যেটা হয়েছে, এই যে প্রথমে যেটা হয়েছে সেটা হচ্ছে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাহলে বাক্যের শুরুতে কিন্তু সাবজেক্টের আগে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। এবং বিশাল একটা সেন্টেন্স, একটা সাবজেক্ট, একটা ফানি ভার্ব দিয়ে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স। এরপর দেখেন ওয়ার্কার্স হ্যাড আর্লিয়ার পোস্টপোন্ড দেয়ার স্ট্রাইক। এই যে হ্যাড ফার্স্ট পারফেক্ট টেন্স, শ্রমিকরা আর্লিয়ার খুব তাড়াতাড়ি, অ্যাডভার্ব, তারা মুলতবি ঘোষণা করেছিল, দেয়ার স্ট্রাইক তাদের ধর্মঘট। আফটার, আফটারের পরে কিন্তু কি হবে, অ্যাসিওর থেকে অ্যাসিওরেন্সেস, অ্যাসিওর হচ্ছে দ্য ভার্ব, এটা নাউন হচ্ছে দ্য অ্যাসিওরেন্সেস, তাহলে নাউন প্রেপোজিশনের পর ভার্ব হয় না, এই জন্য এটাকে নাউনে রূপান্তর করা হয়েছে। নিশ্চিত হওয়ার পরে, নিশ্চয়তা দেওয়ার পরে, ফ্রম দ্য শিপিং অ্যাডভাইজার, অর্থাৎ নো উপদেষ্টার কাছ থেকে, সেটা কি, দ্যাট দেয়ার ডিমান্ডস, তাদের চাহিদা, তাদের দাবি, উড বি অ্যাড্রেস, ফেসিভ সেন্টেন্স, এগুলো কিন্তু কি করা হবে, মানা হবে, মেনে নেওয়া হবে ফেসিভ অংশে। এই যে দ্যাট, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ, আগেরটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। লেটার, কিন্তু একটু পরে, ইনস্টিড অফ, অপের পরে ভার্ব প্লাস আইএনজি, টু ছাড়া বাকি সকল প্রেপোজিশনের পরে, এই যে ইজি থেকে ইজ করা হয়েছে, ইজি থেকে ইজ, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। টেনশনস থ্রু ডায়ালগ, কথোপকথনের মধ্যে যে দুশ্চিন্তাকে, মানসিক চাপকে ইজি বা সহজতর করার পরিবর্তে, এই যে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। দ্য গভর্নমেন্ট মুভড, সরকার এগিয়ে গিয়েছে, অগ্রসর হয়েছিল, ফার্স্ট ইনডিফিনিট, টু ক্ল্যাম্প ডাউন অন এমপ্লয়িজ। এখানে
ক্ল্যাম্প ডাউন অন এমপ্লয়িজ, মানে একদম তাদেরকে, এটা একটা ইডিয়মস, মানে কর্মচারীদেরকে শক্ত করে ধরেছে, তাদেরকে মানে তাদের উপর অনেক বেশি কিন্তু প্রেশারাইজ করা হয়েছে এরকম। এবং কী কী করা হয়েছে? সিক ইন ট্রাভেল ভেন্স, সিক ইন মানে খোঁজা, ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের উপরে। অ্যান্ড অ্যাসেট ফ্রোপস, ফ্রোপ শব্দটা হচ্ছে যেটা হচ্ছে বাজেয়াপ্ত শব্দ, অর্থাৎ সম্পদের বাজেয়াপ্ত। এগেইনস্ট প্রোটেস্ট লিডার্স, সরি এখানে সম্পদের বাজেয়াপ্ত হবে না, যেটা হচ্ছে যে সম্পদের জিজ্ঞাসা, অর্থাৎ যাদের সম্পদ আছে এই সম্পদের উপর দুদকের মাধ্যমে একটা অনুসন্ধান করা হবে। প্রুফ শব্দটা কোনো কিছু হচ্ছে যে জাস্টিফিকেশনের জন্য এই শব্দটা ইউজ করা হয়। এগেইনস্ট দ্য প্রোটেস্ট লিডার্স, যারা প্রতিবাদের, যারা বড় নেতা আছে তাদের সম্পদকে কিন্তু কি তাদের এগুলো তদন্ত হবে, এই বিষয়টা কিন্তু বলা হচ্ছে কিন্তু। তাহলে এই যে দেখেন এখানে কিন্তু এটা একটা প্যারালাল স্ট্রাকচার, নাউন ফ্রেজ, এটাও নাউন ফ্রেজ, এখানেও একটা আমরা প্যারালাল স্ট্রাকচার পাচ্ছি। এরপরটা দেখেন দিস অনলি ওডস অ্যান্ড, এখানে দেখেন এই যে ভ্যাট, এটা পজিটিভ ডিগ্রি, এটার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে দ্য ওডস, এবং সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যে কি ওডস্ট। এই ওডস এটা হচ্ছে একটা কম্পারেটিভ ফর্ম, এটার পর এন যুক্ত হলে সেটা ভার্ব হয়ে যায়, ওডস এন অধিকতার খারাপ করা। তাহলে এই যে সরকার মানে তাদের মধ্যে প্রশমিত কথার পরিবর্তে তাদের উপর যে প্রেশারাইজ করা, ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া, তাদের সম্পদের উপর একটা নজরদারি রাখা, এই বিষয়গুলা দ্য সিচুয়েশন এটাকে আরও বেশি খারাপ করে তুলেছে। লিডিং, এবং এটা এমনভাবে চলে গিয়েছে টু দ্য ডিক্লারেশন, ডিক্লেয়ার থেকে ডিক্লারেশন, ভার্ব থেকে নাউন, অ্যান্ড ইনডিফিনিট স্ট্রাইক, এই যে ডিফিনিট থেকে ইনডিফিনিট, যেটা অনির্দিষ্ট একটা ধর্মঘট। অ্যাট দ্য টাইম অফ রাইটিং দিস কলাম, এই কলামটা লেখা পর্যন্ত এটা খুব কঠিন অবস্থার মধ্যে চলে গিয়েছে। এখানে আমরা একটা মাত্র ফাইনাইট ভার্ব দেখেছি, এটা মেইন ভার্ব, দিস এখানে সাবজেক্ট, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এখানে অন্য কোনো ফাইনাইট ভার্ব দেখতেছে না। সো এটা আমরা বলতে পারি এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স। এরপরে যদি আমরা দেখি প্রিয় শিক্ষার্থী, পরবর্তী অংশটা যদি একটু আমরা দেখি, লিজিন মানে যেটা ইজারা দেওয়া, বা প্লাস আইএনজি, টার্মিনাল, একটা টার্মিনালকে ইজারা দেওয়া, ইজ হচ্ছে এখানে মেইন ভার্ব, ইজ এজ এ মেইন ভার্ব। তাহলে এটা সাবজেক্ট, বা প্লাস আইএনজি দিয়ে শুরু হয়ে যায় সাবজেক্ট, এটাকে আমরা বলতে পারি এটা একটা জেরান্ডিয়াল ফ্রেজ, এবং অন্য আরেকটা নাম হতে পারে এটাকে, সেটা হচ্ছে দ্য নাউন ফ্রেজ। অপশনে যদি থাকে জেরান্ডিয়াল ফ্রেজ তাহলে এটা দেব, না থাকলে তাহলে নাউন ফ্রেজ দেব, এরকম কোয়েশ্চেনের মধ্যে। অর্থাৎ কোনো একটি টার্মিনালকে ইজারা দেওয়া, ইজ স্ট্যান্ডার্ড, যেটা মানসম্মত, গ্লোবাল প্র্যাকটিস, এটা একটা বৈশ্বিক একটা চর্চা, এটা সব জায়গায় আছে, ইজ এখানে মেইন ভার্ব। এবং এটা একটা আমরা বলতে পারি সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে নিশ্চিত কোঅর্ডিনেটিং এটা যেহেতু কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা যেহেতু কোঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে আমরা বলতে পারি যে এখানে দুটা মেইন ক্লজ, এটা একটা মেইন ক্লজ, পরবর্তী এটা একটা মেইন ক্লজ হবে, ডাজ নট অ্যামাউন্ট, এই যে এটা যদি টু ডু ভার্ব হয় তাহলে টু ডু ভার্বের উপর একটা মেইন ভার্ব হবে, তাহলে নিশ্চিত অ্যামাউন্ট যদিও কিন্তু অ্যাডজেক্টিভ হয়, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অ্যামাউন্টটা ইউজ করা হয়। এই যে অ্যামাউন্ট এটা কিন্তু ভার্ব হতে ইউজ করা হচ্ছে, যেটা পরিমাপযোগ্য হবে না। টু সেল ইন দিস কান্ট্রি, একটা দেশকে বিক্রি করার অর্থ নয়। তার মানে এখানে বলা হচ্ছে যে টার্মিনালকে ইজারা দেওয়া, এটা একটা উন্নত মানের, মানে স্ট্যান্ডার্ড মানের একটা কিন্তু বৈশ্বিক প্র্যাকটিস, এবং এটা কিন্তু কোনো দেশকে বিক্রি করে দেওয়া নয়। অসাধারণ একটা কথা। আচ্ছা, এটা দুইটা মেইন ক্লজ,
তাহলে এখানে যেটা বোঝানো হয়েছে, অর্থাৎ ইজারা দেওয়া মানে এই নয় যে কোনো দেশকে বিক্রি করে দেওয়া, এখানে বলতে হচ্ছে ইজারা দিতে পারে, এটা যে কোনো রাষ্ট্রই দেয়, এভাবে বলা হচ্ছে। এখানে যদি আমরা কয়েকটা বিষয় আমরা দেখি দিই, এই টু এর পরে তো মূল ভার্বের বেস ফর্ম হয় আইএনজি কেন হয়েছে, কারণ এটা ফ্রেজগত টু, অ্যামাউন্টের পর অটোমেটিকলি টু হয়, ফ্রেজগত টু এর পরে বাউ প্লাস সর্বদা আইএনজি হবে। তাহলে এখানে দুইটা প্রিন্সিপাল ক্লজ, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, সো এটা আমরা বলতে পারি এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটা কি, দুইটা প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে যুক্ত হবে। এরপরে হাউ এভার, যাই হোক, এ ডিল, একটা চুক্তি অফ দিস ম্যাগনিটিউড, মানে এরকম একটা বিশাল একটা চুক্তি। ম্যাগনিটিউড শব্দটা কখন ব্যবহার হবে, যখন মানে এটা বিশাল, ম্যাগনিটিউডকে আমরা বলতে পারি বিগ বলতে পারি, এটাকে লার্জ বলতে পারি, এটাকে আমরা বলতে পারি জাইগান্টিক বলতে পারি, এটাকে জাইগান্টিক, এটাকে আমরা বলতে পারি ম্যামমথ, ম্যামমথ বলতে পারি, মানে কোন বিশাল কিছুকে ম্যাগনিটিউড বলি। এ ডিল অফ দিস ম্যাগনিটিউড, বিশাল এই চুক্তিটি মাস্ট বি ট্রান্সপারেন্ট, এটা খুব স্বচ্ছ হওয়া উচিত। এই যে মাস্টের পর যেহেতু কোনো মেইন ভার্ব নাই, অ্যাডজেক্টিভ আছে, মাস্টের পর যদি কোনো মেইন ভার্ব না থাকে, মডেল ভার্বের পরে এখানে একটা ভার্বের অবশ্যই একটা বি আনতে হবে, এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড কনক্লুডেড আফটার, এটাকে সমাপ্ত করতে হবে আফটার কনসাল্টিং ভার্ব প্লাস প্রেপোজিশনের পরে আইএনজি, পরামর্শ করার পরে স্টেক হোল্ডার্স, স্টেক হোল্ডার মানে রাষ্ট্রের আরও অন্যান্য যারা আছে তারা, এটাও একটা কম্পাউন্ড সেন্টেন্স, এখানে দুইটা মেইন ক্লজ আছে। অর্থাৎ এরকম একটা চুক্তি অবশ্যই স্বচ্ছ হতে হবে এবং এটা সমাপ্ত করতে হবে যে রাষ্ট্রের অন্যান্য যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে পরামর্শ করে। এই যে আমার এই কথাগুলো কিন্তু নিজের কথা না, এগুলো কথাগুলো হচ্ছে যে এই যে এখানে যে এডিটোরিয়ালটা আছে আমি সেই এডিটোরিয়ালটা জাস্ট ট্রান্সলেশন করতেছি, মানে ইংলিশের ফ্রিকোয়েন্সিটা আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে আরেকটা বিষয়, এখানে কনক্লুড এটা হচ্ছে যে ভার্ব, এই কনক্লুডের ভার্ব নাউন হচ্ছে যে কনক্লুশন, যেমন কনক্লুশন, কনক্লুশন হচ্ছে দ্য নাউন, কনক্লুড হচ্ছে দ্য ভার্ব। তাহলে আমি এটা একটু মুছে দিই, পরবর্তী অংশটা একটু দেখেন আপনারা। এরপরে বলা হচ্ছে দ্যাট, দ্যাট এখানে কিন্তু কনজাংশন, আবার দিস এখানে কিন্তু আবার কনজাংশন না, দিস এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটাও কিন্তু যদিও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয় দিস দ্যাট, কিন্তু দ্যাট এখানে কিন্তু কনজাংশন হচ্ছে কেন, দুইটা ক্লজ এখানে আছে, এই জন্য এটাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়। দিস এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা সাবজেক্ট। দিস অ্যাপারেন্টলি, এটা স্বচ্ছভাবে। ডিড নট আকার, এটা সংগঠিত হয় নাই। তাহলে এতটুকু পর্যন্ত একটা সাবঅর্ডিনেট ক্লজ। আরেকটা ক্লজ শুরু হচ্ছে, এটা প্রিন্সিপাল ক্লজ বলবো আমরা, যেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাজ লেট, এই যে লিড, এটার পাস ফ্রম এবং ফিফি ফ্রম লেট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। লিড টু এ প্রেডিক্টেবল ক্রাইসিস, মানে যেটা একটা ভবিষ্যৎযোগ্য একটা সংকটের দিকে ধাবিত করেছে, যেটা স্বচ্ছভাবে সংগঠিত হয় না বিদায়, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ অবজার্ভ, সুপ্রিম কোর্ট বিষয়টা কিন্তু দেখে খেয়াল করেছে, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন, আবার আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে। দ্যাট দ্য গভর্নমেন্ট ক্যান নট প্রসিড, সরকার কখনো এটা প্রক্রিয়াকরণ করতে পারে না। মূল ভার্ব, ক্যারের মডেল ভার্বের বেস ফ্রম, উই সাইন ইন, প্রেপোজিশনের পরে টু ছাড়া বাকি প্রেপোজিশনের পরে আইএনজি, চুক্তি করতে পারে না, চুক্তি করার একটা প্রক্রিয়া করতে পারে না। দ্য কন্ট্রাক্ট, এই চুক্তিটি। আনটিল, টিলের বিপরীত শব্দ, এটা আবার একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, যতক্ষণ না পর্যন্ত এন অ্যাপিল অ্যাগেনস্ট হাইকোর্ট ভার্ডিক্ট, ভার্ডিক্ট মানে রায়, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যে আপিল করা হয়েছে ইজ ফাইল, ফেসিভ অংশ, সেটা যতক্ষণ পর্যন্ত যথার্থ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকার চাইলে মানে এই প্রক্রিয়াটা চুক্তিটা করতে পারে না। এই সেন্টেন্সে আমরা দেখি যে একাধিক ক্লজ আছে। দ্য সুপ্রিম কোর্ট অবজার্ভ দ্য গভর্নমেন্ট, এই যে এতটুকু পর্যন্ত একটা মেইন ক্লজ, দ্যাট দিয়ে শুরু হয়েছে, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং আনটিল সাবঅর্ডিনেটিং কনজাংশন, নেগেটিভ একটা কনজাংশন, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দুইটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স।
কোঅর্ডিনেটর একজন সমন্বয়কারী রিপ্রেজেন্টিং দ্য স্ট্রাইকিং এমপ্লয়িজ, মানে একজন সমন্বয়ক যে স্ট্রাইক যারা যে কর্মচারীরা স্ট্রাইক করতেছে মানে ধর্মঘটকারীর মধ্যে একজন সমন্বয়ক যাদেরকে রিপ্রেজেন্ট করতেছে, রিপ্রেজেন্টেটিভ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রম হ্যাজ অলসো অ্যালেজ মানে অভিযোগ করা। এটার আবার যদি আমি নাউন করি তখন এটা এলিজেশন হবে না, এটা যেটা গ হয়ে যাবে, উচ্চারণটা একটু চেঞ্জ হবে, এলিগেশন হবে, অভিযোগ। তাহলে এই যে হ্যাজ অলসো এটা হচ্ছে দ্য ফাইনাইট মেইন ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্ব। এ কোঅর্ডিনেটর রিপ্রেজেন্টিং দ্য স্ট্রাইকিং এমপ্লয়িজ হচ্ছে এখানে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে দ্য সাবজেক্ট নাউন ফ্রেজ। তাহলে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে একটা মেইন ক্লজ। দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে। সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল, অর্থাৎ সিনিয়র জ্যেষ্ঠ একজন সরকারি আমলা প্রশাসনিক কর্মকর্তারা ফোর্সফুলি, অ্যাডভার্ব ফোর্স নাউন, ফোর্সফুল অ্যাডজেক্টিভ এলোয়া যুক্ত করেছে, আবার ফোর্সফুল অ্যাডভার্ব অফটেন নিচ্ছে, সিগনেচার স্বাক্ষর নিচ্ছে ফ্রম দ্য ফোর্ট অফিসিয়াল, বন্দরের বিভিন্ন অফিসিয়ালদের কাছ থেকে এরকম অভিযোগ করা হচ্ছে। তাহলে এতটুকু পর্যন্ত একটা সাবঅর্ডিনেট ক্লজ। এবার হু এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, হু মানে তাদেরকে বোঝায়, তাহলে এটা আরেকটা রিলেটিভ ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আর রিলেটিভ প্রোনাউন দিয়ে যেটা শুরু হয়েছে আমি অনেকবার বলেছি, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। হু আর মেম্বার্স অফ দ্য কন্ট্রাক্ট, যে হচ্ছে যে চুক্তির সদস্য, নেগোসিয়েশনস কমিটি অর্থাৎ চুক্তির আলোচনার কমিটির একজন সদস্য। অর্থাৎ এখানে যে সেন্টেন্সটা বলা হচ্ছে যে এমপ্লয়ীদেরকে স্ট্রাইকিং যারা ধর্মঘট করতেছে তাদের রিপ্রেজেন্ট করে একজন সমন্বয়ক অভিযোগ করেছে যে সরকারের উচ্চপদস্থ কিছু কর্মকর্তা জোরপূর্বকভাবে স্বাক্ষর নিচ্ছে বন্দরের বিভিন্ন কর্তৃপক্ষের কাছ থেকে, তারাই হচ্ছে নেগোসিয়েশন কমিটির, চুক্তি নেগোসিয়েশন কমিটির সদস্য হিসেবে ধরে নেওয়া হচ্ছে।